কথাগুলো হালকা রাগের সঙ্গে বললেন আয়াস। উপায়ন্তর না পেয়ে তাই মেনে নিলাম। ঠোঁট উল্টে ভুরু কুঁচকে রইলাম। এটা কোনো মুসিবত? বসে বসে নখ কামড়াচ্ছি। রাতের খাবার খেয়ে মনটা শান্তি হয়নি মোটেও। কাঁচা কাঁচা খাওয়ার মতো সবজি খেয়ে থাকা যায় নাকি? কয়টা বাজে তাও জানি না, হয়তো বা রাতটা একটু বেশি হয়েছে। একা একা সময়টাও কাটছে চাইছে না কিছুতেই। কথা বলার মতো কেউ থাকলে তো সময় কাটবে। আগে তো হোটেলে কাজ আর সমুদ্রের ধারে হাঁটতে, সেই সঙ্গে আমার টিয়া পাখি পিহুর সঙ্গে কথা বলতেই সময় কেটে যেত। পিহু ছিল আমার খুব কাছের। পাখিটা আমায় গিফট করেছিল মামা। মামার কথাও খুব মনে পড়ছে। নিশা পাখি, তোমার কালকে বিয়ের জন্য বেনারসিয়া নতুন গয়না কিনে এনেছি, দেখো তো ভালো লাগে কিনা। আচমকা ঘরে আমি ব্যতীত আয়েশের কণ্ঠ পেয়ে চমকে মাথা নাড়ালাম। মুখ ফসকে বলে ফেললাম, বিয়ে? কোন বিয়ে? আমি বিয়ে করব না। বলেই নিজের মুখটা চেপে ধরলাম আমি। বাঘের সামনে পড়েছি মনে হচ্ছে। আয়েশের এগিয়ে আসার শব্দ পেয়ে পা তুলে বিছানায় পিছিয়ে গিয়ে বসলাম। আয়েশের থমথমে কণ্ঠ ভেসে এলো, একই জেদ বারবার না করলেই নয়, নাকি আমার রাগ দেখতে চাইছো? আমি মোটেও চাই না আমায় কোনো রকম জরুরি করতে হোক বিয়ের জন্য। আমি চাই তুমি খুশি মনে আনন্দের সঙ্গে বিয়েটা করে নাও। বিয়ে মানে কি জানেন? আমার বয়সটা আপনার থেকে অনেকটা কম, তবুও আমি জানি বিয়ে হলে দুটো মানুষের মনের মিল থাকা খুবই প্রয়োজন। যে কোনো একজনের ভালো লাগা দিয়ে সংসার টিকে না। কথাগুলো আনমনে বলে ফেললাম আমি। আমার মাথাতেই নেই আয়েশ আমার কথায় কতটা পরিমাণ রেগে যেতে পারেন। শুধু মনে হলো আর বলে ফেললাম। আয়েশ রাগে গজগজ করতে করতে বলে উঠলেন, তোমার কাছে যথেষ্ট টাইম আছে তোমার মনে ভালোবাসা তৈরির জন্য। তুমি তো নিজে ছোট্ট মনে আমায় ঢুকতে দাও না। ইটস ইউর ফল্ট, নট মাইন। আমি তো বলিনি তোমায় যে আমায় ভালোবেসো না। আমি তো খুব করে চাই আমায় কেউ ভালোবাসবে, কিন্তু কেউ বাসলো না জানো তো। ছোট থেকে শুধু হেয় করে গেছে সবাই। এই সমাজ, এই পরিবার, সবাই শুধু আমাকে হেলা করেই গেছে। তাই আমিও বুঝে গিয়েছি কখনো অন্য কেউ নিজে থেকে কিছু দিয়ে যাবে না। এমনকি নিজে থেকে কেউ সম্মানও দিয়ে যায় না। সবটা ছিনিয়ে নিতে হয়, কেড়ে নিতে হয়। থম মেরে বসে রইলাম ওনার উদ্ভট কথায়। কি বলছেন উনি? এত সব ভুল ধারণা কি করে এলো ওনার মাথায়? পরক্ষণে নিজেকে সামলে বলি, কিছু কিছু জিনিস কেড়ে নেওয়া যায় না। আমার মা বলে বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান এসব নিজে থেকে আসে। আর সত্যি বলতে কি জানেন, আপনার প্রতি আমার কোনোটাই নেই। কথাটা শেষ হতে না হতেই ফোনের রিংটোন সজোরে বাজতে শুরু করে। আয়াস ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন। আমি আপনাকে একবার বলেছি, আবারও বলছি, আমি আপনার কেস নিতে রাজি নই। আগে ছিলাম, এখন ডিসমিস করছি। বাট ইয়েস, আপনার সঙ্গে আমার কোর্টে দেখা নিশ্চয়ই হবে, এতে গ্যারান্টি দিচ্ছি। আয়েশের জোরে জোরে কড়া গলায় কথাগুলো শুনতে পাচ্ছি। আস্তে আস্তে ওনার কণ্ঠস্বরে রাগের মাত্রা বেড়েই চলেছে। আবারও মনোযোগ দিই ওনার কথায়। লক্ষ লক্ষ কেন, কোটি কোটি টাকা দিলেও আমি এই কাজ করছি না। ভাগ্য যদি ভালো হয় অন্য কোনো লয়ারকে অ্যাপয়েন্ট করে দেবেন, কিন্তু বেচারা জিততে পারবে না। বলেই রাগে ফুসফুস করতে করতে চুপ হয়ে গেলেন আয়াস। কলটা কেটে দিয়েছেন উনি। বিড়বিড়িয়ে অস্থিরতার সঙ্গে বলে চলেছেন, আমাকে টাকা দাও দেখে কাজ করতে চাওয়া, শোধ আমি তুলবই। তুমি জানো কি বলছিলে? আমার প্রতি ভালোবাসা, বিশ্বাস কি সব জানো নেই? আয়েশের রাগের পরিমাণ বুঝে থতমত খেয়ে গেলাম আমি। এখন যদি ওনাকে এসব বলতে যাই, নির্ঘাত আমাকে মেরে ফেলবেন। যে ছেলে নিজেকে আঘাত করতে দুইবার ভাবে না, সেই ছেলে আমাকে মেরে গুম করে দিতেও ভাববে না। মুখে একটা হাসি লটকে মোলায়েম গলায় বললাম, না মানে আমার খিদে পেয়েছে। হোয়াট? একটু আগেই না খেলে? মেজাজ গেল চড়ে। ফট করে বললাম, আপনি আমার খাবার খোটা দিচ্ছেন? এটা আমার কাছে অপমানজনক। ঠিক আছে, আপনি আমার জন্য পানি নিয়ে আসুন, পানি খেয়েই থাকবো। তাছাড়া আপনার ওইসব কাঁচা কাঁচা ফল আর সবজি খাওয়ার থেকে না খাওয়াই ভালো। মুখ ফুলিয়ে ফেললাম। সত্যিই আমার খুব খিদে পেয়েছে, কিন্তু এ বাড়িতে কি মন মতো খাবার পাওয়া যাবে? রাগে দুঃখে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসলাম। আয়েশের অস্তিত্ব নিজের সামনে এবং অনেকটাই কাছে অনুভব করলাম। ঢোকিলে ঘাড় ঘুরিয়ে অন্যদিকে করতেই আমার দুটো গাল চেপে ধরেন আয়াস। বেশ ব্যথিত সুরে বলেন, আমি সত্যি ওইভাবে বলতে চাইনি, তুমি ভুল ভাবছো। তোমার যত ইচ্ছে খেতে পারো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। আর এবার স্যালাড আনবো না, প্রমিস। ঠোঁটে ঠোঁট চেপে সেভাবেই বসে রইলাম। গাল ছেড়ে এবার আমার হাত ধরলেন আয়াস। হাতের পিঠে আলতোভাবে চুমু খেতেই হাতটা ছিটকে সরিয়ে নেয় আমি। ঘন ঘন নিঃশ্বাস পড়তে শুরু করে। হার্টবিট নিচের গতিটা যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। কারো এত গভীর ঠোঁটের ছোঁয়া আমি পাইনি কখনো। আয়াস স্তম্ভিত কণ্ঠে বললেন, আই এম সরি। তবুও একটা শব্দ করলাম না আমি। মুখে কুলুপ এঁটে বসে থাকলাম।
সরি বললাম তো, কথা বলছো না কেন? হ্যাঁ হ্যাঁ, কথা বলো। সরি অ্যাকসেপ্ট করো। করবে না অ্যাকসেপ্ট? করতে হবে। আমি এত বছর পর কাউকে সরি বলেছি, তুমি অ্যাকসেপ্ট করবে না? আমি আপনার সরি অ্যাকসেপ্ট করেছি তো, করেছি অ্যাকসেপ্ট। আয়েশের ধমকানিতে তাড়াহুড়োতে কাপা গলায় বললাম, সরি অ্যাকসেপ্ট না করলে কেউ জোর করে সরি অ্যাকসেপ্ট করায় সেটা আমার জানা ছিল না। আয়েশ খাবার নিতে চলে গেলেন। জানি না আবার কি আনবেন। একটা শব্দে নড়ে চড়ে দাঁড়ালাম আমি। খুব ভুল না হলে এটা ফোনের মেসেজের টোন হওয়ার কথা। এই ঘরে ফোনও আছে জানা ছিল না। তড়িঘড়ি করে খুঁজতে লাগলাম ফোন। চেয়ারের ওপরে ফোনটা পেলাম ঠিকই, কিন্তু হতাশ হলাম সেই সঙ্গে। ফোনটা তো বাটন ফোন নয়, এটা স্মার্টফোন। যতটুকু আশা পেয়েছিলাম সবটাই মাটি হয়ে গেল এক নিমেষে। তবুও ফোনটা নিয়ে বৃথা চেষ্টা করলাম আমি। দরজা খোলার শব্দ পেয়েই হকচকিয়ে ফোনটা হাত থেকে পড়ে গেল। তীব্র ভয় নিয়ে মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইলাম। কি করছিলে ফোন নিয়ে? সুযোগ পেয়েছো আর সুযোগে ব্যবহার করতে শুরু করে দিয়েছো? দৃঢ় কণ্ঠ আয়েশের। চোখ মুখ শুকিয়ে গেল আমার। আমি ঘটনা সামলাতে বলে ফেললাম, না, আপনার ফোনে মেসেজ এসেছিল, আমি তো শুধু চেক। মিথ্যে বলবে না, আই হেট লাইং। কাকে ফোন করতে যাচ্ছিলে? নীলাদ্রকে? হ্যাঁ বলো, ওকে কল করতে যাচ্ছিলে তুমি? ওনার হুঙ্কারে কানে হাত দিয়ে চেপে ধরলাম আমি। অনবরত কাঁপছি আমি। হঠাৎ করেই খুব জোরালো শব্দ হলো। আমার পায়ে ছিটকে এলো তরল গরম পদার্থ। পায়ে লাগতে সরে এলাম আমি। পা যেন পুড়ে যাওয়ার মতো যন্ত্রণা হলো আমার। বিছানায় পা ধরে বসে পড়লাম। আমার বাহু উনি চেপে ধরতেই ঘাবড়ে গেলাম। চোখ মুখ জড়িয়ে এলো ব্যথায়। আমাকে ঝাঁকাতে ঝাঁকাতে শক্ত কণ্ঠে বললেন, আমার মনের অন্দরমহল আর আমার বাড়ির অন্দরমহল কোনোটা থেকে বের হতে পারবে না। আর যদি তুমি কোনো ক্রমে বের হওয়ার চেষ্টা করেছো, তাহলে তোমায় খুন করে তোমার লাশের সঙ্গে থাকবো আমি। কথাটা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নাও। আমার মাথার পাশে টোকা দিয়ে চোখে পানি টলমল করে উঠল আমার। আমায় ছেড়ে দিলেন আয়াস। পায়ের জোরালো আওয়াজ আস্তে আস্তে মিলিয়ে গেল। দরজার জোরে লক করার শব্দও পেলাম। সঙ্গে সঙ্গে ফুপিয়ে কেঁদে দিলাম। এটা কোথায় এসে ফাঁসলাম? কান্ডারত কণ্ঠে নিজেই নিজেকে বললাম, এই লোকের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া অসম্ভব। আমি থাকবো না এখানে। কিন্তু কি করে যাব? কে বের করবে আমায় এই বিপদ থেকে? প্রায় আধা ঘন্টা একইভাবে পায়ে হাত দিয়ে বসে আছি। অসহ্য লাগছে চারপাশটা। বাতাসের কণায় কণায় যেন বিষাদ মেখে আছে। একটা সুখ পাখি চাই, যেই সুখ পাখি একটুখানি সুখ দেবে। বিষাদময় বাতাসে যে শান্তির হাওয়া বইয়ে দেবে। ফুলকির মৃদু গলায় মুখ তুললাম, তোমার স্যার আমার মনকে যেভাবে বিষিয়ে দিচ্ছে, আমার বাইরের ব্যথাটা কমই মনে হচ্ছে ফুলকি। আর উনি যদি জানতে পারেন তুমি ওনার অনুভূতি না নিয়েই আমায় ঔষধ লাগিয়ে দিয়েছো, হতে পারে তোমার ওপরেও রাগ দেখাবেন। আমি জানি আপনার মন খারাপ। আমি সব সময় ভাবতাম ছাড়ের জীবনে যে আসবে তার জীবনটা নষ্ট হয়ে যাবে, হচ্ছেও তাই। আপনি চোখে দেখতে পেলেও একটা কথা ছিল। আমি শুধু মলিন হাসি দিলাম। ফুলকিকে জিজ্ঞেস করলাম, সেটাই, দুনিয়ার এত মেয়ে ছিল, শেষমেশ আমার মতো অন্ধ মেয়েকে কেন বাঁচলেন জানি না। কোনো স্বাভাবিক বড়লোক মানুষ অন্ধ মেয়েকে বিয়ে করার জন্য জোর করে না। আমিও একজনকে ভালোবাসি। সে রাজি থাকলেও আমায় বলে নিজের চোখ সরালে তবেই ওই পরিবার আমায় মেনে নেবে। হয়তো এটা শুধু নীলাদ্রের পরিবার নয়, নীলাদ্রেরও কথা। ফুলকি একটু ভেবে বলে উঠল, আমি একটা কথা শুনেছি, এই বাড়িতে আগে থেকে যারা কাজ করে তাদের থেকে ছোট স্যারের আসল মা নাকি অন্ধ ছিলেন, তবুও বড় স্যার ওনাকে বিয়ে করেন। তারপর বাকিটা হয়তো ফুলকি বলতেই যাচ্ছিল, কিন্তু বাদ সাধল একটা অদ্ভুত সুন্দর ভেসে আসা সুর। ফুলকি তৎক্ষণাৎ বলে ওঠে, এই যে স্যার হারমোনিয়ামের সুর তুলতে লেগেছেন। উনি হারমোনিয়াম বাজাতে জানেন? হ্যাঁ জানেন তো, ছোট থেকেই বাজায়। মন খারাপ বা কিছু হলে হারমোনিয়ামে সুর তুলতে থাকেন। স্যারের ঘরের সঙ্গে আরেকটা আলাদা ঘর আছে, নানা রকম কৃত্রিম গাছপালা আর সবুজের ভর্তি, সেখানেই রাখা হারমোনিয়াম। আচ্ছা আমি আসছি। আমি মাথা নাড়াতেই চলে গেল ফুলকি, কিন্তু একটু পরে ফিরেও এলো। এসে বলল, আর আপনাকে ডাকলেন, ওনার ঘরে যেতে বলেছেন। আমাকে ডাকলেন? কেন? একটু ভয় ভয় বললাম আমি। আমার অবস্থা বুঝে ফুলকি হেসে দিয়ে বলল, ভয় পাবেন না, এখন স্যার ভালো মুডে আছেন, না গেলে রেগে যেতে পারেন। ওনার মন কখন কি অবস্থায় থাকে উনি নিজেও জানেন না। একসময় খুবই ভালো আচরণ করবেন, আবার সেকেন্ডেই পাল্টে যাবেন। পৃথিবীতে এজন্যই গিরগিটির কম পড়ছে মনে হয়। এখন মানুষ গিরগিটির চেয়ে বেশি রং পাল্টে কিনা।
আপন মনে বিছানার নিচে নামতে নামতে বললাম আমি। ফুলকি সেসব স্পষ্ট শুনতে না পেয়ে প্রশ্ন করলো, কিছু বলবেন? কই না তো, আমায় নিয়ে চলো। আমায় আয়েশের ঘরে নিয়ে এলো ফুলকি। খোঁড়াতে খোঁড়াতে এলাম, পায়ে জ্বালা পড়া করছে খুব। এখন ওনার কথা অনুযায়ী চলতে পারলে হয়তো ওনার বিশ্বাসটুকু অর্জন করা যেতে পারে। ইচ্ছে করছে যদি আয়েশের মুখে গরম কিছু মারতে পারতাম। ঘরে ঢুকতেই হারমোনিয়ামের সুর আরো জোরালো হয়ে এলো। ওনার তোলা সুর সত্যিই মোহনীয় বলা যায়। মুগ্ধ করে ফেলছেন সুর দ্বারা। একসময় সুর বন্ধ হয়ে গেল। শুনতে পেলাম আয়েশের কণ্ঠ। আয়েশ আমার হাত ধরলেন, নিজের দিকে টেনে নিয়ে এলেন। এই কয়েকদিনে ওনার স্পর্শ খুব ভালোভাবে চিনেছি আমি। উত্তেজনার সঙ্গে প্রশ্ন করলেন, এ কি, তোমার পায়ে এমন হলো কখন, কি করে? আমি বিস্ময়ে চোখ বড় করে ফেললাম। নিজে আঘাত দিয়ে আমায় ভুলেও গেছেন? অবশ্য মনে রেখেই বা কি, এখন তো শুধু ওপরে মলম লাগিয়ে দিতে পারবেন, আর কি কিছু করতে পারবেন? ওহ নো, আমার হাতে তো সব হয়েছে। ড্যাম ইট, আই এম সাচ ইরেসপন্সিবল। আমায় পাঁচকুলা তুলে বসিয়ে কোথাও একটা বসিয়ে দিলেন উনি। মাটিতে পা ঠেকছে না। আমাকে কতটা উপরে তুলেছেন বিষয়টা হয়তো খেয়াল করলেন আয়াস, তাই বললেন, তুমি হারমোনিয়ামের উপর বসে আছো, আমার প্রিয় জিনিস, কাউকে ছুঁতে দিইনি, এই প্রথম তুমি স্পর্শ করলে। হা হয়ে বসে রইলাম। অনুভব করলাম আমার পায়ে মলম লাগিয়ে দিচ্ছেন উনি। আমি রাগে পা সরিয়ে নিতে চাইলে পা শক্ত করে ধরেন, থমথমে গলায় বলেন, এরপর থেকে জিনিসপত্র ছুঁড়তে খেয়াল রাখবো। আমি শ্বাস ছেড়ে বসে রইলাম। ওনার কাজ শেষ হলে আবারও আগের মতো হারমোনিয়াম বাজাতে লাগলেন। যাই হোক না কেন, এই সুর মনে দোলা দিচ্ছে আমার। মন খারাপরে পালিয়ে যাচ্ছে, ভার মাথা হালকা হয়ে যাচ্ছে। জানো, আমার মা তোমার মতো অন্ধ ছিলেন, কিন্তু প্রতিটা মানুষের একটা শখ থাকে। মায়ের হারমোনিয়াম বাজানোর ইচ্ছে ছিল খুব, বাজাতেন মাঝে মাঝে, কিন্তু সুর মেলাতে পারতেন না। আমাকেও হারমোনিয়াম বাজানো শেখান মা। তারপর থেকে মায়ের কথা মনে পড়লে এখানে সুর তুলি। আমি ছাড়া এটা কেউ টাচ করে না। আয়েশের কথা মনোযোগ দিয়ে শুনছি আমি। একটু থেমে উনি স্নিগ্ধ মাথা গলায় বললেন, মায়ের পর আমার বুকে তোমার স্থান নিশা পাখি। এক অজানা শিহরণ বইছে আমার মনে, এক অদ্ভুত অনুভূতি। মৃদু বাতাসে অনুভূতিটা প্রগাঢ় হচ্ছে। কানে বারবার আয়েশের বলা একই কথা বাজছে, মায়ের পর আমার বুকে তোমার স্থান নিশা পাখি। অদ্ভুত অদ্ভুত ছিল কথাটি। নারী হিসেবে কথাটি আমার বোন অব্দি ছুঁয়ে ফেলেছে, যা অতি ভয়াবহ ব্যাপার। কারো কথা মন ছুঁয়ে ফেললে সেই মানুষটার কথা ভালো লাগে, সব সময় তার কথা শুনতে ইচ্ছে করে। মন বলে, ইস, যদি আর একবার সে এই কথাটা বলে। এটা কিসের লক্ষণ জানা নেই, জানতেও চাই না। হৃদস্পন্দন জানান দিচ্ছে সেও কথাটি শুনে ভীষণভাবে অস্থির হয়ে পড়েছে, ছুটে চলেছে দ্রুত গতিতে। আমার মা জন্মান্ধ হওয়ায় মায়ের হাজার চিকিৎসা করেও লাভ হয়নি। নানা ভাইয়ের অঢেল সম্পত্তি, টাকা পয়সা থাকা সত্ত্বেও দৃষ্টি ফিরে আমার মা। দেশ বিদেশের ডক্টরের সঙ্গে আলাপ করেও সকলেই হতাশ হয়েছিল নানু ভাই। কিন্তু তুমি চিন্তা করবে না নিশা পাখি, আমি খুব তাড়াতাড়ি তোমার আই ট্রান্সফরমেশনের করিয়ে দেবো একদম কাজ। দেখতে পাবে তুমি, আমাকে দেখতে পাবে। ততদিনে আমি তোমার হাজবেন্ড হয়ে যাব। আমি চুপ করে আয়েশের কথা শুনছি, খুব আগ্রহের সঙ্গেই শুনছি। আয়েশকে বিয়ে করার ইচ্ছে আমার ছিল না, এখনো নেই। সুতরাং ওনার টাকা দিয়ে নিজের দৃষ্টি ফেরালে আমার আত্মসম্মানে আঘাত লাগবে। গলা খাকারি দিয়ে শান্ত কণ্ঠে বললাম, আপনার টাকায় নিজের দৃষ্টি ফেরানোর কোনো মানেই হয় না। কেন? ক্রুদ্ধ হয়ে প্রশ্ন করলেন আয়াস। আমি খানিকটা আতকে উঠে আমতা আমতা করে বললাম, এটা তো অনেক টাকার ব্যাপার, তাই বলছিলাম। আর আই ট্রান্সফারেশন করিয়ে দেব বললেই তো আর হয় না। আমার জানা মতে অনেক নিয়ম আর ঝামেলা থাকে। কেউ চোখ না দান করলে কি আমার অপারেশন হবে? সেসব নিয়ে চিন্তা করবে না, সব দায়িত্ব আমার। এখন এসব কথা বাদ দাও, শুধু কালকের বিয়ের কথা ভাবো, বুঝলে? আমি মুখে জোরে হাসি ফুটিয়ে তুললাম। আমার তো হাসিই পাচ্ছে না, বিয়ের কথা ভাবলে হাত পা কাঁপছে। টুংটাং শব্দে নড়ে চড়ে বসলাম আমি। মনে চলছে ঝড়, কিন্তু হাবভাবটা এমন করতে হচ্ছে যেন আমার কিছুই হয়নি। আয়াস সুর তুলতে তুলতে আমার উদ্দেশ্যে বললেন, একটা গান গাইবে? আমি গান পারি না। নাকি গাইতে চাও না? মিথ্যে বলছো কেন? আমি প্রথম যেদিন তোমায় দেখেছিলাম সেদিন তুমি গান গাইছিলে, মুখরিত ছিল সেই পরিবেশ। আজ বলছো গাইতে পারো না? আয়েশে রাগান্বিত গলায় ভয়ে গুটিসুটি মেরে বসে রইলাম। ঠোঁটে ঠোঁট চেপে ভাবতে লাগলাম কি করা যায়। 2 লাইন গেয়ে দিলে খুব একটা ক্ষতি হবে না। কিছু বলতে উদ্যত হতেই আয়েশ বললেন, আমার একটা শখ হচ্ছে, আমি হারমোনিয়ামে সুর তুলবো আর তুমি গাইবে। যেদিন তোমায় গান গাইতে দেখেছি প্রথম রাত, সারা রাত কানে শুধু তোমার সেই গানের কণ্ঠ বেজেছে।
বালিশ দিয়ে চেপে ধরেও শান্তি পাইনি। সেদিন এই ইচ্ছে পুষেছি যে তুমি গান গাইবার, আমি সুর তুলবো। ঠিক আছে, গাইছি। কাঁপা কাঁপা গলায় একটা গান ধরলাম আমি। গানটি গাইতে গাইতে নিচের মুখে হাসির রেখা চলে এসেছে তার, আমার নিজেরই জানা নেই। পরক্ষণেই বুঝতে পারলাম আমি আয়েশকে নিয়ে ভয়াবহ কিছু ফিল করছি, যা আমার ফিল করা উচিত নয়। তাকে গানের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে খুঁজেছি, তাকে নিয়েই যেন গানটি ছিল আমার। এসব হওয়া অনুচিত, কারণ আমাদের দুইজন দুই রকম, কারোর সঙ্গে কারো মিল হওয়া উচিত নয়। আর ওনার সেই পাগলামি আচরণ আমি কি করে ভুলে যাচ্ছি? আয়েশ আমার কোমর ধরে নিজের কাছে টেনে নিতেই দম যেন আটকে এলো আমার। নিজের হাতের মুঠো শক্ত করে নিজের জামা চেপে ধরে ফেললাম। আমার কপালে আলতো ঠোঁটের ছোঁয়া দিতেই ঠোঁট ছোড়া হা হয়ে এলো আমার। উনি মুখে ফু দিতেই আমি হাঁ বন্ধ করে ফেললাম। স্বাভাবিক থাকার চেষ্টা করেও যেন আমি নিতান্তই কোনো দিক থেকে ভীষণ দুর্বল। আয়েশ শীতল কণ্ঠে বললেন, গানটা কি আমাকে নিয়েছিল? জানি না। শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলে দিলাম। আয়েশের মৃদু হাসির আওয়াজ এলো। আমার কানের নিচে এক হাত দিয়ে আমায় আলতোভাবে চেপে ধরে বললেন, আই নো, গানটা আমার জন্যই ছিল। তোমার কণ্ঠ আর চেহারাই কথা বলেছে। তাছাড়া তোমার গানে ছুঁয়ে দেওয়ার কথা ছিল। আমি ছাড়া কে তোমায় এত গভীরভাবে ছুঁয়েছে? নীলাদ্র স্পর্শ করেনি তো? করেছে নাকি এত গভীর স্পর্শ? বলো। নিজেই নীলাদ্রের প্রসঙ্গ তুলে নিজেই ক্রমশ রেগে যাচ্ছেন উনি। আমি ওনাকে রাগাতে না চাইলেও নিজে থেকে রেগে যাচ্ছেন। কিছু কিছু মানুষের সেকেন্ডে রাগ না করলে পেটের খাবার হয়তো হজম হয় না। আয়েশও তেমনই একজন মানুষ। ওনাকে শান্ত করানোর জন্য বললাম, না, আপনি ভুল ভাবছেন। সত্যি তুমি টাচ করেনি? না বলেই শ্বাস ছাড়লাম আমি। আসলে নীলাদ্র আমার কাছে আসার সুযোগ পায়নি কখনো। হাতটা অবধি সীমাবদ্ধ ছিল। ও নিজে থেকেই আমার সুবিধা অসুবিধে বুঝে নিত। আয়েশের কথায় নিজের ভাবনা থেকে বেরিয়ে এলাম আমি। জানো, সেদিন দূরবীনে আটকে গেছিলে তুমি। এক হাসিতে আহত করেছিলে আমায়, ক্ষত বিক্ষত করেছিলে আমার হৃদয়কে। যেই আমি সেদিন জুহাইরকে মন বলে কিছুই নেই বলেছিলাম, সেই আমি প্রথমবার অনুভব করলাম আমার মন কোথাও উপস্থিত আছে, ভীষণভাবে তোমাকে চাইছে। তোমার উড়ে যাওয়া চুলগুলো যখন তোমার মুখে পড়ছিল, তুমি যেমন বিরক্ত হচ্ছিলে, আমিও তেমন খুশি হচ্ছিলাম। তোমার বিরক্তি মাখা চেহারাতেও ছিল এক অন্যরকম সৌন্দর্য। মুখ থেকে এক অদ্ভুত শব্দ উচ্চারণ করেছিলাম, তা হলো মায়াবিনী। মায়া দিয়ে পরিপূর্ণ তুমি, যে মায়া গ্রাস করেছে আমায়। একেবারে জন্য মনে হয়নি তুমি অন্ধ। যখন জানলাম তুমি অন্ধ, তখনই মায়ের কথা মনে পড়ে গেল। মনটা জানালো তোমাকে না পেলে এসে শান্ত হবে না কিছুতেই। এমন অস্থির আমি কখনোই হইনি, কখনো না। তুমি আমায় ছেড়ে যাবে না তো নিশা পাখি? আমার হাত নিচের হাতে মুঠোবন্দি করেন আয়েশ। আমি স্তব্ধ হয়ে বসে রয়েছি। শেষ প্রশ্নের জবাব খুঁজছি মনে মনে। কি বলবো? আমি ওনার সঙ্গে থাকতে পারবো না? যদি এটা বলি তাহলে নতুন কোনো ঝড় বয়ে নিয়ে আসবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মিথ্যে বলবো? কি করে মিথ্যে বলবো ভেবে পাচ্ছি না। বলো, আমায় ছেড়ে যাবে না? যাব না। আমার কথাই যেন আশ্বস্ত হলেন উনি। চলে গেলেন খাবার আনতে। তখন তো আমায় খাওয়াতে পারেননি। আমি না বলা সত্ত্বেও আমায় বেডে এনে বসিয়ে দিয়ে চলে গেলেন বাইরে। ফিরে এসে খাইয়ে দিয়ে পাশের ঘরে আমায় নিয়ে এলেন আয়াস। রাত হয়েছে অনেক, ঘুমিয়ে পড়া দরকার তোমার। আদারওয়াইজ কাল স্টেবল থাকতে পারবে না। বিয়েতে খুব বেশি লোক থাকবে না, যত লোক আসবে তোমার উপর নজর দেবে। এটা তো হতে পারে না, আমি শুধু তোমার উপর নজর দেবো। বাট একটা স্ট্রেস তো হবেই। ঘুমিয়ে পড়ো। আয়েশের কথা শুনে বললাম, আর আপনি? আমি একটু বসে আছি, ল্যাপটপের দরকারি কাগজপত্র এনেছি। এখানে কেস নিয়ে স্টাডি করবো, তোমার ডিস্টার্ব করবো না, প্রমিস। আমি শোয়া থেকে তড়িৎ গতিতে উঠে বসলাম। চোখ জোড়া বড় বড় করে এলো আমার। আপনি এই ঘরে থাকবেন কি করে? কেন থাকবো না? আমার বাড়িতে এমন কি আটকাবে? আয়েশ কথাগুলো এমন ভাবে বললেন যেন ওনার কাছে বিষয়টা স্বাভাবিক। আমার মনের কথা যেন কোনোভাবে বুঝিয়ে গেলেন উনি। আশ্বাস দিয়ে বললেন, আরে বাবা, তোমার সঙ্গে একই বিছানায় ঘুমাবো না, সম্পর্ক লিগ্যাল না হওয়া অব্দি। চিন্তা করছো কেন? আমাকে চেয়ার বা সোফা দিলেই হবে। না, আপনি এই ঘরে থাকতে পারেন না। বোঝেন না কেন? আপনি থাকলে আমি ঘুমাতে পারবো না। আর কোনোভাবে বাইরের কেউ যদি জেনে যায় একই ঘরে বিয়ের আগে আছি, ওরা কি ভাববে? ছি, বিষয়টা কোনো বিশ্রী হবে। ভাবতেই গা গুলিয়ে এলো আমার। মুখ হাত দিয়ে ঢেকে নিলাম। কিন্তু তুমি যদি পালিয়ে যাও? মুখ থেকে হাত সরালাম আমি। এতটা অবিশ্বাস নিয়ে কে ভালোবাসে? এই কথাটাই তো মেলাতে পারছি না।
মা বলে যে তোকে ভালোবাসবে সে তোকে অঢেল বিশ্বাসও করবে, কিন্তু আয়াসের আচরণে অন্য কিছু মনে হয়। আবার বিরক্তি নিয়ে বলি, এতটা অবিশ্বাস করেন কেন আমায়? হয় হয়, মায়ের মতো তুমিও যদি পালিয়ে যাও। হত বিহুবল হয়ে পড়লাম আমি। ইনিয়ে বিনিয়ে বললাম, পালাবো না। একা একা আমি কি করে পালাবো? আপনিই বলুন। নিশ্চিন্তে যান। গিয়ে স্টাডি করবেন নাকি ঘুমাবেন তাই করুন। হয়তো লোকের কথায় আপনার কিছু যায় আসবে না, তবে আমার সম্মান ধুয়ে যাবে। আয়েশ কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, আমি যাচ্ছি, চোখ বুঝে ঘুমিয়ে পড়ো। ওকে, হ্যাভ এ সুইট ড্রিম। আচমকা আমার চোখের পাতায় চুমু খেতে ফ্রিজড হয়ে গেলাম। কপাল কুঁচকে বিরক্ত হতে চেয়েও বিরক্তিটা মন থেকে হলো না। আয়েশের দরজা লাগানোর শব্দ পেয়েই উঠে বসলাম। বিরক্তিটা বারবার কমে যাচ্ছে কেন? রাত কয়টা বাজে জানা নেই। বিয়ে আটকানোর চিন্তায় ঘুম চোখের পাতায় আসছেই না। একবার উঠছি, একবার শুয়ে পড়ছি। সব মিলিয়ে নিজের ওপরই বিরক্ত আমি। মনটা পিছুটান দিচ্ছে বারবার। ভেবেছি অনেক কিছু, কিন্তু সফল হব কিনা জানি না। তার আগে ঘুমটা দরকার। এই ভেবে শুয়ে পড়লাম চাদর মুড়ি দিয়ে। হালকা টেম্পারেচারে এসি চলছে। ঠান্ডা পরিবেশে সবে চোখটা লেগে এসেছে। ঠক ঠক আওয়াজে আবার হালকা করে এলো আমার ঘুম। চোখের পাতা মেলে কান পাতলাম ভালোভাবে। এই রাতে সকলে ঘুমিয়ে যাওয়ার কথা। আবার ঠক ঠক আওয়াজ হতেই চুল ওপর দিকে ঠেলে উঠে বসলাম আমি। আয়েশ এলেন নাকি আবার? কিন্তু ভেতরে দরজার সামনের দিকে। তবে আওয়াজ অন্য দিক থেকে আসছে। মনে হচ্ছে ব্যালকনি থেকে আওয়াজ আসছে। ভয়ে সিটিয়ে গেলাম। আওয়াজটা বন্ধ না হওয়ায় ধীর পায়ে সাবধানে বিছানা থেকে উঠে এগিয়ে গেলাম। দরজায় কান লাগিয়ে দিলাম। মনে হচ্ছে কেউ ফিসফিসিয়ে আমার নাম ডাকছে। আনিশা। কোনো পুরুষের গলা। মিলিয়েও মেলাতে পারছি না। আনিশা প্লিজ দরজাটা খোলো, তোমার হেল্পের জন্য এসেছি, প্লিজ। মনে হচ্ছে কোনো চেনা কেউ। এই ভেবে কাঁপা কাঁপা হাতে লকটা খুলে দিলাম। সঙ্গে সঙ্গে আমার হাত চেপে ধরতেই অন্তরাত্মা কেঁপে উঠল। জোরে চিৎকার দিতে উদ্যত হলেই আমার মুখটা কেউ চেপে ধরল। ধীর গলায় ক্লান্ত কণ্ঠে কেউ বলল, প্লিজ চিৎকার করো না, আমি অর্ক। অর্ক ভাইয়া তুমি? তাও এখানে এইভাবে কেন এসেছো? অস্থিরতার সঙ্গে প্রশ্নগুলো এক নিঃশ্বাসে করে ফেললাম আমি। অর্ক ভাইয়া হচ্ছে আমার মামাতো ভাই, যাকে এখানে এইভাবে দেখে প্রচন্ড অবাক হয়েছি আমি। ভাইয়া এত রিস্ক নিয়ে আসবে কখনো ভাবিনি। যতটা অবাক হয়েছি তার থেকে বেশি ঘিরে ধরছে ভয়। একবার যদি বিষয়টা আয়েশ জানতে পারেন তাহলে ভাইটাই কিচ্ছু দেখবেন না। নীলাদ্রির আমার জন্য যেই অবস্থা হয়েছে সেই একই অবস্থা যদি অর্ক ভাইয়ার সঙ্গে হয়, আমি মানতে পারবো না। আমি বাবার কাছে সব শুনেছি। শুনে ভাবলাম তুমি এখানে কি অবস্থায় আছো। হাত পা গুটিয়ে বসে থাকা ঠিক মনে হলো না, তাই চলে এলাম। আমি খুব ভালো করে জানি আয়াস রায়হান আমার এই বাড়িতে ঢুকতে দেবে না, তাই পাঁচিল টপকে এইভাবে আসতে হয়েছে। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, কিন্তু এসব কথা আয়েশ জানলে তোমার সঙ্গে না জানি কি করবে। তুমি আমায় কাজিন বলেছি, উনি তোমায় ছাড় দিবেন এমনটা নয়। এই কয়েক দিনেই আমি ওনাকে যা চিনেছি, উনি ভয়ঙ্কর মানুষ। কথাগুলো ভয়ের সঙ্গে গড়গড় করে বললাম আমি। ভয়ে হাত পা কাঁপছে। অর্ক ভাইয়া আমার বাহু ধরলেন, আমায় শান্ত কণ্ঠে বোঝানোর চেষ্টা করলেন। এই একই কথা তো তোমার ক্ষেত্রেও প্রযোজ্য আনিশা। তুমি এখানে ভালো থাকবে না। তোমার চোখ মুখ কিন্তু অনেক কথা বলছে। আয়েশ রায়হান ভয়ঙ্কর মানুষ, না কারো ভালো করে আর না কারো ভালো চায়। তোমার সঙ্গে ওর বিয়ে হয়ে গেলে জীবনটা নষ্ট হয়ে যাবে, এটা বুঝছো তো? আমি সব জানি, বিয়েটা করার আমারও ইচ্ছে নেই, কিন্তু আমি এখান থেকে পালিয়েও যেতে পারবো না। স্থির হয়ে কথাগুলো বললাম। ভাইয়া এই কথা শুনে কিছুটা বিরক্ত হলো হয়তো। হালকা বিরক্তির সাথেই বলল, আর ইউ ম্যাড? কেন পারবে না? আমি এখনই তোমায় নিয়ে চলে যাব। আমার হাত ধরলেন উনি। নিয়ে যেতে চাইলেও আমি এক পাও বাড়ালাম না। একটু জোরেই বললাম, অসম্ভব। আমি এখন যার কাছেই যাব তার বিপদই বিপদ হবে। আয়াস কাউকে ছাড়তে রাজি নয়। আমি যেতে পারবো না। আর আমার কোথাও অন্য কিছু মনে হয়। কি মনে হয়? কোথাও আমি অনুভব করি আয়াস সত্যিই আমার জন্য অন্য কিছু অনুভব করেন। ওনার কেয়ার, ওনার শীতল মাখা কথাগুলো অন্য কিছুই বলে। হঠাৎ আমার মাথায় টোকা মারল অর্ক ভাইয়া। সঙ্গে সঙ্গে নড়ে চড়ে উঠলাম আমি। কিছুক্ষণ আগের কথাগুলো যেন আমি ঘোরের মাঝে বলছিলাম। নিজের উপর নিজেই বিস্মিত হলাম। কি হয়েছে আমার? অর্ক ভাইয়া কড়া গলায় বলল, টিনেজ গার্ল তুমি। তোমার বয়স ভালোবাসা বোঝার অনেক কম আনিশা। আর এই বয়স বুঝেই আয়াস তোমার যা যা বলেছে তুমি তা ভালোবাসা ভাবছো। এমনও তো হতে পারে তুমিও তার প্রতি অ্যাট্রাক্ট হলে।
তবে আয়াস তোমার সঙ্গে কখনোই অ্যাট্রাক্ট হতে চায় না। হি ইজ জাস্ট প্লেইং উইথ ইউ। কোথাও যেন একটা বড়সড় আঘাত লাগলো আমার। মনটা বিশ্বাস করতে চাইলো না। মনটা কোথাও বলল, নিশ্চিত অর্ক ভাই ভুল করছে। ঢোকিলে ভাইয়ের কথা হজম করে বললাম, যদি তাই হতো তাহলে বিয়ে করবেন কেন? তুমি সন্দেহের বশে এসব বলতে পারো না। আই নো তুমি এসবই বলবে, এটাই হয়। একটা ছেলে আর মেয়ে যদি কয়েকদিন একসঙ্গে থাকে তাহলে তো এসবই হয়। একে অপরের প্রতি বিশ্বাস জাগে, ভালো লাগা তৈরি হয়। তার উপর তোমার বয়স তো অনেক কম। আয়েশ রায়হানের নামে মাঝে মাঝেই খবরের কাগজে অনেক কিছু ছাপা হয়, জানো? সেটা পুরোটা সত্যি না হলেও আংশিক সত্যি। একবার তো ওর সঙ্গে কয়েকটা মেয়ের ছবিও বেরিয়েছিল। মেয়েগুলো বিদেশি ছিল, সুইমিং পুল থেকে তোলা ছবি। সেই ছবি নিয়ে অনেক কাহিনী করেছে। আয়াস নাকি লোক দিয়ে সাংবাদিককে মেরেও নিয়েছিল শুনেছি। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে মনে হচ্ছে। সবটা অবিশ্বাস্য লাগছে। আয়েশকে ভালো না বেশেও উদ্ভট অনুভূতি হচ্ছে। অনুভূতিগুলো বেশ জটিল, বুঝতে কষ্ট হচ্ছে। চাপা রাগ আর ক্ষোভ মাথা চারা দিয়ে উঠছে। কেন হচ্ছে এই কারণ বুঝতে পারছি না। শুধু জানি আয়াস লোকটা সত্যিই ভালো না। অর্ক ভাইয়া মিথ্যে কথা বলবে না আমি জানি। তবুও ভাইয়াকে বলতে ইচ্ছে করলো, ভাইয়া আমি বিশ্বাস করছি না তোমার কথা। ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে রইলাম আমি। আমি কি সত্যিই ছিলাম ওনার খেলার পাত্রী? যদি তাই হতো একা পেয়েও আমার সঙ্গে তো কখনো জোর জবরদস্তি করতে আসেননি। সব মিলিয়ে মাথায় হাজারটা প্রশ্ন। কোনো মেয়ে চায় না যে তার বিয়ে এমন একজনের সঙ্গে হোক যে আগে অনেক মেয়ের সঙ্গে স্বেচ্ছায় অ্যাটাচড ছিল। আমিও চাই না। দেখো, এইটুক সময়ে ও তোমার মনকে কতটা দখলদারি করেছে যে তোমার কষ্ট হচ্ছে। আমার মোটেই কষ্ট হচ্ছে না ভাইয়া। আমি কেন কষ্ট হবে? আমি তো আয়েশকে ভালোবাসি না। আমি তো নীলাদ্রকে। বলেই থেমে গেলাম। বাক্যটা পূর্ণ করতে ইচ্ছে করলো না। প্রসঙ্গ পাল্টে বললাম, ভাইয়া তুমি চলে যাও, নয়তো তোমার সঙ্গে খুব খারাপ হবে। তুমি যেতে চাও না? তবে বিয়েটা করতে চাও? না, তোমার বিপদ বাড়াতে চাই না। প্লিজ গো। ওকে, দেন আমি চলে যাচ্ছি। অর্ক ভাইয়া হয়তো চলে যাচ্ছে। মনে একটা প্রশ্ন আসতে বলেই ফেললাম, তুমি আমার জন্য এসব কেন করছো? মামা বলেছিল তুমি আমায় পছন্দ করো, সেজন্যই কি এত সব? দ্যাট ওয়াজ আ মিসআন্ডারস্ট্যান্ডিং। আনিশা, আমার কোনো বোন নেই তুমি জানো। আমি তোমাকে সত্যিই ভালোবাসি, কিন্তু বোন হিসেবে। বাবা তোমার প্রতি আমার এক্সট্রা কেয়ার দেখে অন্য কিছু ভেবে ফেলেছে। সত্যি তো এটাই, তোমাকে আমি নিজের বোন ভাবি, এর চেয়ে বেশি কিছু না। একদিক থেকে শান্তি পেয়ে স্বস্তির শ্বাস নিলাম আমি। যদি মামার কথাটা সত্যি হতো তাহলে আমি অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যেতাম। মামাও না কি না কি ভেবে বসে। অর্ক ভাইয়ার আর কোনো কণ্ঠ না পাওয়ায় ভেতরে চলে এলাম আমি। দরজা লাগিয়ে দিয়ে চুপচাপ এসে শুয়ে পড়লাম। চাদর দিয়ে মাথাও ঢেকে নিলাম। বিষাদময় কাটছে আমার সময়। এই বিষাদের নাম একটাই, আয়াস। সকালে ঘুমটা ভাঙল এক অন্য আবেশে। কেউ আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে তার টের পেলাম। আঁকড়ে ধরতে ইচ্ছে করলো সেই হাত, কিন্তু তার পরিবর্তে ধীরে ধীরে চোখ খুললাম আমি। আমার ঘরে অন্য কারো উপস্থিতি বুঝে অন্যদিকে ফিরে তাড়াতাড়ি উঠে বসলাম। আয়াস ছাড়া লোকরা যে অন্য কেউ হতেই পারে না সেটাও বুঝে নিলাম। কাল রাতে অর্ক ভাইয়ার কথা মনে হতেই নিজেকে গুটিয়ে নিলাম। সরে বসলাম আয়াসের থেকে। ওনাকে চাপা গলায় প্রশ্ন করলাম, এই ঘরে আপনি কেন? আমি বলেছিলাম না আপনি এই ঘরে থাকলে কত বড় কাণ্ড হতে পারে? কেস নিয়ে স্টাডি করার পর তোমায় দেখতে ইচ্ছে করছিল, তাই 10 বার উকি দিয়ে দেখে গেছি। শেষবার ভোর 4টে এসে যাওয়ার কথা ভুলেই গেছি। কি করবো আমি? কেউ জানে না আমি এই ঘরে কখন এসেছি। চিন্তা করো না, তোমার কোনো বদনাম হবে না। যদি ভুলেও কেউ উল্টোপাল্টা কিছু বলে তাহলে আমি মুখটা বন্ধ করে দেবো। তাছাড়া আপনি আর কি পারেন? বিড়বিড়িয়ে বলতেই চুপ হয়ে গেলাম আমি। আয়েশ আমার কানের পিঠে চুল গুজে দিতেই বিছানার চাদর খামচে ধরে আরো সরে গেলাম আমি। আমার এই আচরণে হয়তো আয়েশ খানিকটা বিস্মিত হলেন। কি হয়েছে? ভয় পাচ্ছ আমার থেকে? নেশা পাখি এটা আমি, আয়াস। সেটাই তো সমস্যা, এটা আপনি এখনো পরপুরুষ। মুখ ফুসকে কথাগুলো বলেই নিজের মনকে শক্ত করে বসে রইলাম। আয়েশের রিয়াকশন এখনো বুঝতে পারছি না। হঠাৎ উনি বলে উঠলেন, আমি পরপুরুষ? হ্যাঁ, এটা হয়তো ঠিক, কিন্তু এই কথা আর বলবে না। হ্যাঁ, আজকে তো বিয়ে হবে, বলো। উঠো উঠো, ফ্রেশ হয়ে নাও। পরপুরুষ আর বলতে হবে না আমায়, আমি তোমার বর হব। বলেই মৃদু হাসলেন উনি। হাসির শব্দটা যেন রাগের হাসি ছিল। মনে হচ্ছে উনি ক্ষোভে হেসে চলেছেন। আমি কথাটা বলাই কি উনি রেগে গেলেন? উনি হাসি থামিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন, আবারও বলে উঠলেন, লাস্ট একবার কিস করতে চাই আমি তোমায়। তড়িৎ গতিতে পাশে থাকা বালিশ নিয়ে মুখ থেকে ফেললাম আমি। ফট করে বললাম,
মেয়ে দেখলেই কি ঠোঁট ছোঁয়াতে মন চায়? না, তোমার বাম গালে তিলটা দেখলে বারবার ঠোঁট ছোঁয়াতে মন চায়। সেখানে কি কোনো নেশা জাতীয় কিছু মিশিয়ে রেখেছো? মাদকতা কেন সেখানে? কথাগুলো শুনে ঠোঁটজোড়া তিরতির করে কাঁপছে, লজ্জায় এসে ভর করছে। চোখ বন্ধ করে বালিশ দিয়ে মুখ ঢেকে বসে আছি। এই লাল চোখ মুখ নিয়ে বালিশ সরাতে পারবো না আমি। আয়েশের অট্টহাসির শব্দে চোখ খুললাম, তবে বালিশ সরায়নি। উনি গেলে তবেই সরাবো। উনি হাসতে হাসতে বললেন, ওকে, কিস বাসুরাতের জন্য তোলা থাক। তখন এভাবে বালিশ দিয়ে মুখ ঢেকে রাখলেও কাজ হবে না কিন্তু, মাইন্ডেড। বাই দ্য ওয়ে, তোমার ফ্যামিলি এলো বলে ফ্রেশ হয়ে নাও। ওয়াশরুমে কি যেতে হেল্প করবো নাকি? না না, আপনি না, ফুলকিকে ডাকুন, আপনি চান। আমি ওকে ডেকে পাঠাচ্ছি। চলে গেলেন আয়াস। হাঁপ ছেড়ে বাঁচলাম আমি। ফ্রেশ হয়ে নিলাম। বেডে বসতেই অনেক রকম ব্যাগে হাত পড়লো আমার। বুঝতে পারলাম এসব রেডি হওয়ার জন্য আয়াস দিয়ে গেছেন, কিন্তু আমি বিয়ে করতে কোনো রকম ভাবে প্রস্তুত নই। অনেক ভাবনা চিন্তা করে আয়াসের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলাম। এই মুহূর্তে ওনাকে বিয়ে করে নিজের পায়ে কুড়াল মারতে চাই না আমি। দরজা খোলা থাকায় ঘর থেকে বেরিয়ে আসতে বেশি কষ্ট করতে হলো না আমার। ঠিক ডান পাশেই আয়েশের রুম, তাই একা যেতেও বেশি পরিশ্রম করতে হবে না আমার। ধীর পায়ে সাবধানে আয়েশের রুমের দরজার কাছে এসে পৌঁছলাম আমি। দরজা হালকা ফিরিয়ে রাখা। দরজা ঠেলতে যাব তার আগে শুনতে পেলাম কিছু কথোপকথন, যা আমার শোনা উচিত নয় হয়তো। আয়েশ কারোর সঙ্গে ফোনে কথা বলছে। আমি ওকে জাস্ট দয়া করেছি, নাথিং এলস। বেশি বেশি ভাবা বন্ধ করো। আয়েশের কথা শুনে কৌতূহলী হয়ে পড়লাম আমি। আমার উৎসুক মন আরো শুনতে চাইল, কাকে দয়া করছেন। আয়েশের কথা শুনতে আমি আবারও চাতক পাখির মতো দাঁড়িয়ে রইলাম, দরজার কিছুটা আড়ালে। আমি জানি খুবই নির্দয় একজন মানুষ। আমার মতো ডিসঅনেস্ট মানুষ খুব কমই দেখা যায়, কিন্তু আমি থমকে যাই একটা জায়গায়, সেটা হচ্ছে অন্ধত্বে। অন্ধ মানুষ দেখলে মনে খুব দুর্বলতা জাগে, মনে সহানুভূতি ভাব আসে। আমার মা তো অন্ধ ছিলেন। একটা অন্ধ মেয়েকে কি কি সহ্য করতে হয় আমি জানি, ছোট থেকে দেখেছি। ওর দৃষ্টি ফেরাতে যত টাকাই লাগুক না কেন, আমি খরচ করতে রাজি। মাথাটা ভন ভন করে উঠল। হৃদয়ে তীব্র বেগে একটা তীর এসে যেন খণ্ড খণ্ড করছে। চোখ ভিজে যাচ্ছে এটা ভেবে যে আয়েশের জীবনে আমি ছাড়া আর এমন কেউ নেই যে অন্ধ। সুতরাং ওনার এসব কথার মানে একটাই দাঁড়ায় যে উনি আমায় দয়া করছেন। বাম চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল অজান্তে। সব ছেড়ে দয়ার পাত্রী হলাম শুধু অন্ধ সে কারণে। এখানে দাঁড়াতে পারলাম না আর। ছুটে রুমের দিকে আসতে লাগলাম। যাবার পথে পায়ের সঙ্গে বড় কিছুর ধাক্কা লেগে আঘাত পেলেও সেটা যেন বড় বলে মনে হলো না। ঘরে এসে রুমের দরজা বন্ধ করে দিলাম আমি। ভেতর থেকে লক করে দিলাম। দরজা ঘেঁষে সেখানে স্থির হয়ে বসে পড়লাম। নিজেই নিজেকে প্রশ্ন করে উঠলাম, এমন কেন হচ্ছে আমার সাথে? আমি কারো দয়া চাই না, কিন্তু দম বন্ধ লাগছে কেন আমার? আমি তো আয়েশকে ভালোবাসি না, তাহলে কেন এত বিরহ? নিজে প্রশ্ন করে উত্তর খুঁজে পেলাম না। উত্তরটা বেশ জটিল। থম মেরে সেখানেই বসে থাকলাম। কষ্টের বদলে ক্ষোভ বাড়তে থাকলো। ক্ষোভের কারণ আয়েশ আমায় দয়া করছেন, যেটা আমি নেব না। এটা আমার কাছে অপমানের, ভীষণই অপমানের। অতিরিক্ত রাগের বশে ফুপিয়ে কেঁদে দিলাম আমি। আয়েশ রহমান কি করে আমার এত বড় অপমান করতে পারেন? বড়লোক বলে আমার মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ের উপর দয়া করবেন? এতটা ছোট হয়ে যায়নি এখনো আমার সম্মান। এই অপমানের জন্য আর কখনো ক্ষমা পাবেন না আয়েশ। দরজায় ঠক ঠক আওয়াজ হলো। তাড়াহুড়ো করে নিজের চোখটা মুছে ফেললাম। হয়তো আয়েশ এসেছেন। গলা খাকারি দিলাম। উঠে দাঁড়িয়ে দরজা খুললাম, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ হলো। একটা মিষ্টি কণ্ঠ ভেসে এলো, আনি আপু। এত বিরহের মাঝেও আমার মুখে ফুটে উঠল হাসির রেশ। তুষার, তুমি এমন কেন? আমাকে না বলে চলে এলে নিজের ভবুবরের সঙ্গে। আমি তোমায় সারাদিন জ্বালায় বলে এভাবে প্রতিশোধ নিবে? তুষারের মিষ্টি কণ্ঠে কিছুক্ষণের জন্য যেন কষ্ট অপসারণ হয়ে এলো। নাক টেনে ওর হাত ধরে কাছে নিয়ে এসে বেডে বসালাম। অসহায় কণ্ঠে বললাম, বিশ্বাস কর, আমি এখানে নিজ ইচ্ছায় আসিনি। ওই যে আয়েশ আছে না, আমায় জোর করে নিয়ে এসেছে। নিয়ে আসলেই আসবে কেন? পালিয়ে আসবে আমাদের কাছে। জানো তো, ওই আয়াস জিজু আমার সঙ্গে খুব সুন্দর সুন্দর কথা বলেছিল তোমার বিয়ের দিন, কিন্তু তুমি যেই পালিয়ে গেলে তখনই কত রেগে রেগে কথা বলছিল। বুঝতেই পারলাম না উনি ভালো না খারাপ। আমি এতদিন ওনাকে কাছ থেকে দেখেও বুঝতে পারলাম না, আর তুই একদিনে কি করে বুঝবি বলতো তুষার? এটা সত্যিই ভাবার বিষয় যে একটা মানুষের দুটো পার্সোনালিটি কি করে হতে পারে। পার্সোনালিটি মানে কি আপু? তুষারের প্রশ্নে হেসে উত্তর দিয়ে বললাম, ব্যক্তিত্ব। তুই এসব বুঝবি না, বাদ দে। এখন বল তোরা কখন এলি?
আর মা বাবা ওরা কোথায়? ওরা তো নিচে। আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। ভ্রু কুচকালাম আমি, একটু ভেবে বললাম কি? তুষার জোরে জোরে ডেকে উঠল। পিহু, এ পিহু। আমার টিয়া পাখি পিহু নিচে ছন্দে শব্দ করে উঠল। আমার হাসি প্রসারিত হলো। পিহুকে কতদিন দেখা হয় না, ওর সঙ্গে কথা বলা হয় না। আমি উচ্ছ্বাসের সঙ্গে বললাম, পিহুকে এনেছিস? পিহু! আমার ডাকে সাড়া দেয় পিহু। ও নিজের নাম ছাড়া কিছুই বলতে জানে না, সারাদিন নিজের নাম উচ্চারণ করে। তুষারের কথাই ওর দিকে মন দিই আমি। এনেছি তো। জিজু বলল যে পিহুকে আনতে তোমার জন্য। আয়েশের নাম শুনে মুখটা মলিন হয়ে এলো। আমার সঙ্গে খানিকটা অবাকও হলাম। হতবিহ্বল হয়ে বললাম, আয়াস, উনি কি করে জানলেন পিহুর কথা? তোমার ওই বিয়ের দিন জিজুর সঙ্গে অনেক গল্প করেছি, তখন বলেছিলাম পিহুর কথা। ও, চুপ হয়ে গেলাম আমি। মনটা বিষণ্ণতায় ছেয়ে গেছে, কথাটুকুও বলার শক্তি পাচ্ছি না। কিছুক্ষণ আগে আয়েশের বলা কথাগুলো মাথা খারাপ করে দিচ্ছে আমার। ভাবতে ভাবতে চারিপাশটা বিষাক্ত লাগছে। আমি খুব করে চাইছি আয়েশ নামক ব্যক্তিটা আমার সামনে আর না আসুক। এতটুকু ভাবতে ভাবতে যেটা চাইছি না সেটাই হলো। ভেসে এলো এক স্বচ্ছ মিষ্টি গলা। ওনার কণ্ঠ শুনে ঢোক গিলে তুষারকে চেপে ধরে বসলাম। তুষার একটু ভয় পেয়ে বলে উঠল, আপনি যদি আবার রেগে যান সেদিনের মতো। আয়াস হাসেন। ওনার হাসির শব্দটা চমৎকার। মাঝে মাঝে নিজের চোখ দিয়ে ওনাকে দেখার ইচ্ছে জাগে। কথাবার্তা বলার অঙ্গভঙ্গি যার অসাধারণ, দেখতেও হয়তো অসাধারণই হবে। সেদিন তোমার বোন পালিয়ে গেছিল বলে রেগে গিয়েছিলাম, আজ তো সেই স্কোপও নেই, সুতরাং রেগেও যাচ্ছি না। আয়েশের কথাই হালকা চোখ ছোট করলাম। কথাগুলো আমাকে ঠেস মেরে বললেন সেটা বেশ বুঝতে পারলাম। আজ যে পালিয়ে যাওয়ার থেকে ভয়ানক কিছু ঘটাতে চলেছি সেটা আয়েশের আন্দাজের বাহিরে। উনি আবারও তুষারের উদ্দেশ্যে বলে উঠলেন, তুষার, একটু পর তোমার আপুর বিয়ে, ওকে রেডি হতে দেবে না? হ্যাঁ, তো আমি যাচ্ছি। আপু, আমি তোমার পিহুকে নিচে রেখে দিলাম আর যাচ্ছি। তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে এসো। আমার কোনো রকম কথা না শুনে বাইরে দৌড় দিল তুষার। আমি ঘরে স্তম্ভিত হয়ে বসে রইলাম, কারণ এখনো আয়েশ ঘরেই আছেন। ওনার প্রতি রাগ লাগছে আমার। ঠোঁটে ঠোঁট চেপে বসে থাকায় উনি আমার হাত ধরে বললেন, এখনো বসে আছো? অবশ্য তুমি একা তো শাড়ি পরে রেডি হতে পারবে না, আমি ফুলকিকে পাঠাচ্ছি। আই এম ওয়েটিং ফর ইউ। কেন করছেন এইসব? কি লাভ? থমথমে গলায় প্রশ্নটা এবার করেই ফেললাম আমি আর এই দ্বন্দ্ব নিয়ে থাকতে পারছি না। ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। দয়া বিষয়টা আমার মাথা খারাপ করে দিচ্ছে। আয়েশ আমার প্রশ্নে খানিকটা বিস্ময় নিয়ে বললেন, কাল রাতে আমার সকল অনুভূতি উজাড় করে দেওয়ার পরও এই প্রশ্নটা কি করে করতে পারছো তুমি? আমি মানছি তুমি ছোট, কিন্তু এতটাও ছোট নও যে অনুভূতি বোঝার ক্ষমতা তোমার নেই। আপনি একজন মানুষ মনে হয় যার প্রাণ একটি কিন্তু অস্তিত্ব দুইটি, যার শরীর একটা কিন্তু পার্সোনালিটি দুটো, একটি আরেকটি থেকে সম্পূর্ণ আলাদা। এত এত কনফিউশন আপনার পার্সোনালিটি তৈরি করেছে আমার মনে। আয়েশ আমার প্রত্যুত্তরে শুধু বড় বড় শ্বাস নিলেন। মনে হচ্ছে উনি নিজেকে কন্ট্রোল করার চেষ্টায় আছেন। রেগে যাচ্ছেন। তাতে আমার কি? রাগলে যে আমায় চুপ হয়ে যেতে হবে তার কোনো মানে নেই। হঠাৎ উনি তেতিয়ে বলে উঠলেন, হোয়াট ডু ইউ মিন? তুমি কি নিয়ে বিনিয়ে এটা বলতে চাইছো যে আমি অসুস্থ, আমার পার্সোনালিটি ডিসঅর্ডার আছে? আমি সেটা কখন বললাম? আমি শুধু নিজের মনে থাকা প্রশ্নগুলো করলাম। হতভম্ব হয়ে জবাব দিলাম আমি। লোকটা একটা বিষয় থেকে অন্য বিষয়ে টেনে নিয়ে যেতে মাহির। লয়ার কিনা? আচমকা আমার চুলের নিচে হাত দিয়ে ঢুকিয়ে ঘাড় শক্ত করে চেপে ধরলেন আয়াস। আমায় আধশোয়া করে ক্রোধের সঙ্গে বলে উঠলেন, তোমার সব প্রশ্নের একটাই উত্তর। আমার মনে দুটো কেন, হাজারটা অস্তিত্ব বা পার্সোনালিটি থাকলেও সেই হাজারটা অস্তিত্বই তোমায় চায়, শুধুই তোমাকে এবং তোমাকেই ওরা চায়। বলেই ছেড়ে দিতে নিজের ব্যালেন্স রাখতে না পেরে শুয়ে পড়লাম আমি। আমার দুই গালে একজোড়া ঠোঁটের গভীর স্পর্শ পেলাম। মস্তিষ্ক আর কোনো ভাবনা নিতে পারছে না। ফলাফল স্বরূপ আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছি। ভাবলে শীন হয়ে স্থির হয়ে শুয়েই রয়েছি, চোখের পলকও ফেলছি না। আয়েশ গম্ভীরতার সঙ্গে বললেন, তোমার পিহু আনা হয়েছে, ঠিক আছে, বাট ওয়ান মোর থিং, আমার যে এই পাখিকে বেশি ইম্পর্টেন্স দিলে এই পাখিকে মেরে ফেলতে 2 মিনিটও লাগবে না আমার।
চোখজোড়া সরু হয়ে এলো। ওনার ভয়াবহতা কতখানি সেটা পরিমাণ করা আমার পক্ষে অসম্ভব। পায়ের ধাপ ফেলার আওয়াজ শুনতে পেলাম। উনি হনহনিয়ে বেরিয়ে যাচ্ছেন। উঠে বসলাম আমি। কি করব সেটা ভাবতে ভাবতে আমার মেজাজ বিগড়ে গেল। এটা যদি দয়া হয় তবে প্রতিটা পদে পদে যেসব ভালোবাসার পরশ দেন সেসব কি? কিছুক্ষণ পরপরই ফুলকি এলো ব্রেকফাস্ট নিয়ে। সকালের খাবারের শেষে আমাকে রেডি করানো শুরু করলো সে। বেনারসি গায়ে জড়িয়ে নিলাম দ্বিতীয়বারের মতো। কিন্তু এবারও আমার বিয়ে করার কোনো ইন্টেনশন নেই। আমার হাতে একটা একটা করে চুড়ি পরিয়ে দিল ফুলকি। আমি রোবটের মতোই অন্যের ইচ্ছে অনুযায়ী চলছি এবং কাজ করছি। নাকে নথ আর মাথায় টিকলি ও টায়রা পরিয়ে দিয়ে ক্ষান্ত হয় ফুলকি। ধপ করে আমার পাশে বসে পড়ে উত্তেজিত হয়ে বলে, আপনি দেখতে সত্যিই সুন্দর। ওই যে কি যেন একটা বলে না, ন্যাশনাল বিউটি নাকি, ওইটা হচ্ছেন আপনি। আগে স্যার বিদেশে মেয়েদের সঙ্গে মিশতো, কি শান্তি পেত কে জানে। আপনাকে দেখে হয়তো বুঝেছে দেশি মেয়েদের মধ্যেও সৌন্দর্য লুকিয়ে থাকে, আর সেটা উপলব্ধি করতে পারলে সকলে মায়ায় পড়ে যাবে। তার মানে উনি আগে অন্য সব মেয়েদের সঙ্গে চলাফেরা করেছেন, কথাটা ঠিক? রোবটের মতো জিজ্ঞেস করলাম আমি। ফুলকি হয়তো থতমত খেলো। একটু ভেবে বলল, সরি ম্যাম, আপনাকে এসব বলতে চাইনি, মুখ ফুসকে বেরিয়ে গেছে। সত্যি কথা কোনো না কোনোভাবে বেরিয়েই আসে ফুলকি। যাই হোক, আমার একটা হেল্প করতে পারবে? কি হেল্প? তোমার ফোনটা আমায় দেবে, একটা কল করব। ফুলকি ভয় পেয়ে যায়। ভয়ের তো স্বরে বলে, কিন্তু ছোট ছাড় জানতে পারলে আমার আস্ত থাকবে না। ওর কথায় ভুরু নাচিয়ে বিরক্ত হয়ে বললাম, ওনাকে কে বলতে যাচ্ছে? আমার খুব দরকার, প্লিজ বোঝার চেষ্টা করো। ফুলকি রাজি হয়। কাপা কাপা হাতে এগিয়ে দেয় তার বাটন ফোন। খুব সাবধানে একটা নম্বর ডায়াল করে ফোনটা কানে ধরলাম আমি। হ্যালো, পুলিশ স্টেশন, আই নিড হেল্প। সকাল 10টা বাজে প্রায়। বউ সেজে বসে আছি ঘরে। কখন জানি ডাক পড়বে তার ঠিক নেই। মনে চলছে যুদ্ধ। এসি চলা সত্ত্বেও দরদর করে ঘেমে চলেছি আমি। দরজা খোলার শব্দ পেয়েই একটু কেঁপে উঠলাম। এই বুঝি ডাক এলো। কিন্তু তা ভুল প্রমাণ করলেন আয়েশের মা। বিয়েটা অবশেষে করেছো? আমি চুপ করে রইলাম ভদ্রতার খাতিরে। মাথা নিচু করে বসে রইলাম। উনি আবার দম্ভ নিয়ে বললেন, রায়হান, বাড়ির বউ কিনা অন্ধ? হাউ রিডিকিউলাস! প্রথমে তো বিয়ে করবে না বলে পালিয়ে গেলে, তুমি নাকি অন্য কাউকে ভালোবাসো। কোথায় গেলে তোমার সেই লাভার? নাকি টাকা দেখে তুমি আরো অন্ধ হয়ে গেলে? এবার আর নীরব থাকতে পারলাম না। নীরবতা ভেঙে কাট কাট গলায় বললাম, আমার মাথা খারাপ হয়ে যায়নি যে পার্সোনালিটি ডিসঅর্ডার রোগে আক্রান্ত একটা ছেলেকে বিয়ে করব। টাকায় আমার কিচ্ছু যায় আসে না। আমি তো নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য তো আমার সঙ্গে অন্যরকম খেলা খেললো, অন্ধ করে দিল। তবুও হাল ছাড়িনি। আপনাদের ছেলেকে বিয়ে করার ইচ্ছে আমার কোনো কালেই নেই। তাহলে চলে যাচ্ছ না কেন? পালিয়ে যেতে পারতে, আমায় বলতে পারতে, আমি সাহায্য করতাম। সিরিয়াসলি আমি জাস্ট মানতে পারছি না যে এই বাড়ির বউ অন্ধ আর গরিব ঘরের হবে। আয়াসের পছন্দের প্রশংসা না করে পারছি না। ছেলেটা সত্যিই পাগল। ওর বাবা যেমন প্রথমে অন্ধ মেয়েকে বিয়ে করেছিল, ঠিক ছেলেও তেমন করেছে। অন্যের বাড়িতে আসেনি নিজের ইচ্ছে, বিয়েও করছে না নিজের ইচ্ছে, তবুও এত অপমান আমায় সইতে হচ্ছে। আমি কিছু বলতে উদ্ধত হলেই আয়েশের কড়া গলায় কানে আসে, আপনার এই স্বভাব কোনোদিনও যাবে না মিসেস মালিয়া রায়হান। আমার পছন্দ অপছন্দ নিয়ে এতটা ভাবতে হবে না আপনাকে। আর সব থেকে বড় কথা, আপনি আমার প্রপার্টিতে কি করছেন? আপনি তো এটা জানেন, বাড়ির অর্ধেকটা আয়েশ রায়হানের। আমি নিজের টাকা দিয়ে আপনার স্বামী থেকে এটা কিনে নিয়েছি, আপনি জানেন না? আর স্পষ্ট ভাষায় সেদিনই বলে দিয়েছিলাম, আমার প্রপার্টিতে আপনাদের মতো নোংরা মানুষদের যেন না দেখি। তাহলে কেন এসেছেন? ওয়াই? শেষ কথাটা বলে হুঙ্কার ছাড়লেন আয়াস। ওনার মা বৃথা বোঝানোর চেষ্টা করে বললেন, দেখো আয়াস, আমি জাস্ট তোমার ভালোর জন্য। ভালো? আমি আপনাকে আমার ভালো চাইতে বলেছি? নিজের সন্তান হয়নি বলে এতটা দরদ আমার প্রতি উপচে পড়ছে আপনার। আর যদি আপনার গর্ভ থেকে একটা উত্তরাধিকারী আসতো, তাহলে আমার স্থানটা রাস্তায় হতো। এটা আমি খুব ভালো করে জানি। গেট আউট ফ্রম হিয়ার। কিছু একটা ভাঙার আওয়াজে চোখ বন্ধ করে ফেললাম। আয়েশের মা রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেলেন। আমি বিছানার চাদর চেপে ধরে বসে রইলাম চোখ বন্ধ করে। হঠাৎ করে আমায় কোলে তুলে নিলেন আয়াস। বিছানার চাদর ধরে থাকায় সেটাও উঠে এলো। কি হলো? এমন করছো কেন? ভয় পাচ্ছ আমায়? কিছু না, নার্ভাস লাগছে। আপনি এমন করে আমার কাছাকাছি আসবেন না প্লিজ। নামিয়ে দিন আমায়। তোমার পায়ে চোট লেগেছে নিশা পাখি, তাও দুইবার।
এইভাবে সিঁড়ির নিচ পর্যন্ত তুমি যেতে পারবে না। কাছাকাছি আমি যাইনি এখনো, লিগেলি না হলেও যাবো না। নো টেনশন। আমার একটা হাত ওনার গালে থাকায় বুঝতে পারলাম উনি নিঃশব্দে হাসছেন। আমি দ্রুততার সঙ্গে বললাম, আপনি কি এখন সকলের সামনে আমায় এভাবে? না না, নিচে নামান। সকলে দেখলে কি ভাববে? ছি, নিচে নামান। আমার কথার কোনো জবাব না দিয়ে আমায় আরো জোরে নিজের সঙ্গে চেপে ধরেন আয়াস। আমি বারবার বলা সত্ত্বেও নিচে নামালেন না উনি। উনি তো জানেনই না এই পা দিয়ে আমি হেঁটে অনেক কিছু শুনে নিয়েছি। আমার জেদের থেকে 10 গুণ ওনার জেদটা বেশি। ওনার জেদ হাতি হলে আমি নিতান্তই পিঁপড়ে। উনি হাঁটতে শুরু করলেন। আশা করছি এবার পালানোর বৃথা চেষ্টা করবে না। প্রথমবার পালিয়ে যা ভুল করেছে এবার তা করবে না আশা করছি। বেশি শক্ত গলায় কথাটা বলে নিচে নামলেন উনি। আমি এই মুহূর্তে নিচের মুখ দেখানোর অবস্থায় নেই। মনে হচ্ছে যেটুকু মান সম্মান বাকি ছিল তাও হাওয়ায় মিলিয়ে গেল। আয়েশের শেরওয়ানি টেনে ধরে মুখ লুকিয়ে ফেললাম আমি। আয়েশ ফিসফিসিয়ে বললেন, বুক ছিঁড়ে ঢুকে যাবে নাকি? আমি কোনো উত্তর না দিয়ে আয়েশের বুকে চিমটিও কেটে দিলাম। আয়েশ একটু নড়ে চড়ে উঠলেও কিছু বললেন না। আমায় সোজা নিয়ে সোফায় বসিয়ে দিলেন। চোখ মুখ লাল করে মাথা নুইয়ে বসে আছি। কেমন আছিস মা? মায়ের কণ্ঠ শুনে মাথা তুললাম। মায়ের হাত চেপে ধরলাম। মুহূর্তেই চোখে এলো পানি, যেন মায়ের থেকে কত বছর দূরে ছিলাম। মাকে জড়িয়ে ধরলাম আবেগ আপ্লুত হয়ে। বিড়বিড়িয়ে বললাম, আমি দয়া চাই না মা, আমি দয়া চাই না। কি বলছিস তুই? আমি তার উত্তর আর দিলাম না। বিয়ে শুরু হলো বলে মায়ের সঙ্গে টুকটাক কথা বলতেই অচেনা কিছু কণ্ঠ কানে এলো। এটা মিস্টার আয়াশ রায়হানের বাড়ি? মাকে ছেড়ে বসলাম আমি। আয়াস সম্মতি জানিয়ে বললেন, পুলিশ অফিসার, আমি আয়াশ রায়হান। হঠাৎ আপনি এখানে? আপনার থেকে এটা আমরা আশা করিনি মিস্টার রায়হান। একজন নামি দামি লয়ার হয়ে এত বড় ভুল কি করে করতে পারছেন? আইনের নিয়ম তো আপনার জানা দরকার ছিল। 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে করছেন, আমরা এই ইনফরমেশন পেয়েছি। আয়াস চিল্লিয়ে বলে উঠলেন, হোয়াট? এই বাড়িতে কার এত সাহস হলো? মিস্টার মালিহার রায়হান? দেখো অ্যাশ, সবসময় আমায় ব্লেম করবে না, আমি এমন কিছুই করিনি। সোজা সবটা জবাব দিলেন আয়েশের মা। আমি স্থির হয়ে বসে থাকতে পারছি না, ভয় লাগছে খুব। পুলিশ অফিসার এবার একটা নম্বর বললেন। এই নম্বর থেকে ফোন এসেছে, দেখুন কে করেছে সেটা তো জানি না, তবে আপনি সত্যিই অন্যায় করেছেন। ফুলকি বোধহয় সেখানেই উপস্থিত ছিল। আয়াস চিৎকার দিয়ে ফুলকির নাম দিয়ে ডাকতেই ফুলকি ভয়ে বলে দিল, আনিশা ম্যাম আমার ফোন নিয়ে এসেছিল স্যার, আমি কিছু জানি না। আমি ওইসব জানলে ওনাকে কখনো ফোন দিতাম না। দয়া করে এই কাজ থেকে আমায় বের করবেন না। আমি স্তব্ধ হয়ে গেলাম। সবাই বলা বলি শুরু করলো। মাও পাশ থেকে জিজ্ঞেস করলো, আনিশা তুই এসব কি করেছিস? আমাকে কিছু বলতে না দিয়ে আয়েশ আমার বাহু ধরে দাঁড় করালেন। আমার গাল চেপে ধরে বললেন, আবারও বিশ্বাসঘাতকতা, তাও আমার সাথে। তুমি পুলিশ ডেকেছ? কতটা কেয়ার করি তোমার। তুমি তো দেখছি তার যোগ্য নও। আমি ওনার থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। পুলিশ অফিসার বলে উঠলেন, আমাদের সামনে একটা মেয়ে জবরদারি করার মানে জানেন তো মিস্টার রায়হান? এরপর কি হলো জানি না, তবে পায়ের ধূপধাপ শব্দ হলো। আমি বোঝার চেষ্টা করলাম কি হচ্ছে। আচমকা তুষার বলে উঠল, আপু, আপু, আয়াস জিজু নিজের হাতে চুরি ধরেছে। আতকে উঠলাম আমি। পুলিশ অফিসারও কি বলবেন তা ভেবে কুল না পেয়ে বললেন, এসব কি করছেন মিস্টার রায়হান? পাগলামি করবেন না, ছুরি ফেলুন। আয়াস তাতে পাত্তা না দিয়ে বললেন, নেভার। আনিশা যদি আমার বিয়ে না করে তাহলে আজ এখানে আমি নিজেকে শেষ করতে 2 বারও ভাববো না। নাও ডিসিশন ইজ ইয়োর্স আনিশা সাবিহা। আয়েশের কর্মকাণ্ড বিচলিত করে তুলল আমায়। হাত তুলে ইশারা করে ওনাকে বোঝানোর চেষ্টা করে বললাম, দেখুন, আপনি এটা করবেন না। এই পাগলামি করে কোনো লাভ নেই। আপনি চুরিটা ফেলে দিন। আমরা তো বসেও কথা বলতে পারি, তাই না? সেই আমি তো শান্ত হয়ে বসে ধীরে স্থির ভাবে সবটা করতে চাইছিলাম। তুমি আমায় ঠকালে কেন? কেন করলে এমনটা? ওকে, আই এম সরি। আর এমনটা হবে না। প্লিজ আপনি ফেলে দিয়ে শান্ত হন। আমার কথায় যেন আয়েশের মেজাজ তুঙ্গে উঠে গেল। চিৎকার দিয়ে পাগলের মতো বললেন, মানুষ জীবনের সুযোগ একবারই পায়, তুমিও পেয়েছো, কাজে লাগাওনি। সবটা যখন শান্তভাবে হলো না তখন আমার মতো করেই হোক। তোমায় আমি এভাবে হারাতে দিতে পারি না। যতই হোক, আয়াশ রায়হান এত সহজে নিজের প্রিয় মানুষকে হারাতে পারে না। আমি শুধু একটাই কথা শুনতে চাই, তুমি বিয়ে করবে, হ্যাঁ কি না? মিস্টার রায়হান, নিজের হাত থেকে ছুরিটা ফেলুন। আপনি এভাবে ব্ল্যাকমেল করে কোনো মেয়েকে বিয়ে করতে পারেন না। এতে আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব আমরা।
পুলিশের কথাই হু হা একটা কথাও বললেন না আয়াস। উনি ওনার সিদ্ধান্তে অটল। এতক্ষণ চুপ থাকতে থাকতে মুখ খুললেন আয়াসের বাবা। অশান্ত হয়ে বললেন, হোয়াট ইজ দিস আয়াস? সিনকেট কেন করছো? তুমি না এই বাড়ির ছেলে? এসব সিনকেট তোমাকে মানায় না। তুমি চাইলে এর থেকে আরও অনেক ভালো মেয়েকে এনে দেব। এর জন্য নিজের ক্ষতি অন্তত করো না নিজের। আমার লাইফের সিদ্ধান্ত আমি একা নিতে জানি সাহাদ রায়হান। আমি অন্য কোনো মেয়ে চাই না। আই ওয়ান্ট দিস গার্ল। যদি আমার এতই ভালো চান তাহলে বলুন ওকে এই মুহূর্তে যেন আমার বিয়ে করে। আয়েশের একরোখা মনোভাব। পুলিশের লোকেরা চেয়েও কিছু করতে পারছেন না। বারবার হুমকি দিলে আয়েশ উল্টে তাদের হুমকি দিয়ে চলেছে। একসময় আমার ডান হাত আবদ্ধ করে একটা ছোট্ট হাতের মালিক তুষার আমার হাত চাকিয়ে চিন্তিত হয়ে বলে, আপু, জিজুর হাত থেকে রক্ত পড়ছে। দিশেহারা হয়ে পড়লাম আমি। মা আমাকে চেপে ধরেছে, আমার কানে কানে বলল, এমন পাগল ছেলেকে বিয়ে করার কোনো দরকার নেই। তুই যখন পুলিশ ডেকেছিস তখন ওদের সাহায্য নিয়ে চল, এখান থেকে যাই। এবার বুঝতে পারছি কত বড় ভুল করে ফেলেছি। কিন্তু মা, উনি যদি কিছু করে বসেন তাহলে তো এর জন্য দায়ী আমি হব, তাই না? বিভ্রান্ত হয়ে বললাম আমি। মা হতভম্ব হয়ে জিজ্ঞেস করল, তুই এখনো এই ছেলের ব্যাপারে ভাবছিস? কি হলো বলো, আমায় বিয়ে করবে না? হেসে শিশিয়ে প্রশ্ন করলেন আয়াস। হঠাৎ আমার সামনে কারো উপস্থিতি টের পাই আমি। কপালে চিন্তার ভাঁজ পড়ে। আমার অবাক করে দিয়ে আয়াসের বাবা অনুনয়ের সুরে বলে ওঠেন, দেখো, হয়তো তুমি বিয়ে করতে চাও না, কিন্তু বাবা হিসেবে আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করছি। আয়াসকে বিয়ে করতে রাজি হয়ে যাও প্লিজ। আমার মনে হচ্ছে না আয়াসকে থামানো আর কোনো রাস্তা আছে। ও নিজের ক্ষতি করতে দুইবার ভাববে না। ওর যদি কিছু হয়ে যায় তাহলে অনর্থ ঘটে যাবে এই পরিবারের। দোটানায় ভুগতে থাকলাম আমি। আমার বিয়ে করা আর না করাতে আয়েশের প্রাণ নির্ভর করছে। আর যাই হোক, ওনার ভয়াবহতার প্রমাণ আমি এর আগেও দেখেছি। একবার হাতের শিরা কেটে গেলে সবটা শেষ হয়ে যাবে আমার সামনে। অতিরিক্ত মাথায় চাপ পড়ছে আমার। মাথাটা ব্যথা করতে শুরু করে দিয়েছে। এরই মাঝে ফুলকি চিৎকার দিয়ে বলে ওঠে, আরে স্যার, হাত থেকে রক্ত বের হচ্ছে। স্যার আস্তে আস্তে ছুরি নিজের হাতে চাপ দিয়ে ধরেছেন। কেউ কিছু করেন। মাথা আর কাজ করছে না। কপালের দুই ধারে হাত দিয়ে চোখ খিচে বন্ধ করে এক চিৎকারে বললাম, বিয়েটা আমি করব। এমন কিছু করবেন না আয়াস, দোহাই লাগে। সত্যি? আনন্দের সঙ্গে বলে ওঠেন আয়াস। সকলেই আমার সিদ্ধান্তে স্তম্ভিত হয়েছে সেটা জানি। মা আমার হাত চেপে ধরল সঙ্গে সঙ্গে। আমায় চাপা সুরে প্রশ্ন করল, তুই কি পাগল হলি আনিশা? ওর সঙ্গে আমি তোর বিয়ে দিতে দিব না। এখনই পুলিশের সঙ্গে কথা বলছি। মা, তোমার কি মনে হয় না যে পুলিশও এখন হতভম্ব হয়ে রয়েছেন? ওনাদের করার মতো কিছুই নেই। আয়াস চাইলেই ওদের টাকা খাইয়ে চুপ করিয়ে দিতে পারবে মা। মূল কথা, আয়াস তো একজন আইনজীবী কিনা। কিন্তু মাকে থামিয়ে দিলাম আমি। তাকে আশ্বস্ত করে বললাম, ভরসা রাখো, তোমার মেয়ের কিচ্ছু হবে না। এখন যদি বিয়েটা না করি এর প্রভাব শুধু আয়েশের ওপর নয়, আমাদের সকলের ওপর পড়তে পারে। আয়েশের কিছু হলে ওনার বাবা উল্টে যদি আমাদের বিরুদ্ধে কেস করে দেয় তাহলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে। তুমি বোঝার চেষ্টা করো আর চুপ থাকো। বলেই সরে এলাম আমি। কান সজাগ করে বললাম, আয়াস, আপনি কি হাত থেকে ছুরিটা ফেলেছেন? ফেলে দিন আর এখানে আসুন। শান্ত হয়ে তুমি যদি মত পাল্টে ফেলো তখন আমি ছুরি ফেলবো না। তুমি বরং আগে বিয়েটা করে নাও, তারপর ফেলবো। গুড গার্লের মতো বিয়েটা করে নাও। আমি বললাম তো বিয়েটা করব, তবে একটা শর্ত আছে। আমি শুধু কাবিন করে রাখতে চাই। একেবারে ধর্মীয় মতে বিয়েটা করতে চাই না। এটা তখনই হবে যেদিন আমার 18 বছর পূর্ণ হবে। আপনি জানেন আমার বয়স। আয়েশ চুপ করে গেলেন। চট করে আমার রাগ নিয়ে বলে উঠলেন, তার মানে তুমি আমায় বিয়ে করবে না, তাই তো? কখন বললাম এটা? কাবিন করব তো, কিন্তু ধর্মীয়ভাবে বিয়ে না করায় সংসার করতে পারবো না আমরা। তবে আমরা অবশ্যই বিবাহিত হব। আমি আপনার স্ত্রী হব লিগালি, কিন্তু ধর্মীয়ভাবে নয়। এসব বিষয়ে আমার থেকে তো আপনি বেশি জানেন। আপনি ভেবে দেখুন, আমরা যদি এভাবে বিয়ে করি তাহলে লোকে কি বলবে? আমার থেকে আপনার বেশি রেপুটেশন নষ্ট হবে। আমার কথাই হয়তো কনফিউজড হয়ে পড়েছেন আয়াস। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর আচমকা উনি পুলিশের উদ্দেশ্যে বলে ওঠেন, আপনারা এখনো দাঁড়িয়ে কি করছেন? আনিশা বলেছে না ও বিয়েটা করতে রাজি, তাও এখন কি করছেন? চলে যান। কিন্তু আপনি এটা ঠিক করেননি মিস্টার রায়হান। ওই মেয়েকে চাইলে আপনার বিরুদ্ধে এফআইআর করতে পারি। এখন যদি উনি চান তবেই আমরা যাব।
আয়াস হয়তো পুলিশকে আরো কিছু বলতে উদ্যত হয়েছিল। তার আগেই আমি পরিস্থিতি সামলাতে শান্ত হয়ে বললাম, তার আর কোনো দরকার নেই, আপনি আসুন। না, চাইলে ওনারা বিয়েতে উপস্থিত থাকতেও পারে, আমার সাক্ষীও লাগবে। আর পুলিশের থেকে বড় সাক্ষী কি হতে পারে? আবার রাইট পুলিশ অফিসার যখন বিনা দাওয়াতে চলে এসেছেন তখন বিয়েতে উপস্থিত থেকেই যান। অবশেষে আয়েশের জেদেই জিতে গেল। কারো কোনো রকম জারি চুরি খাটল না ওনার উপর। উনি আমায় বিয়ে করার সিদ্ধান্তে অটল থাকলেন। একটা কাগজ দেখিয়ে দেওয়া হলো আমায়, সাইন করতে বলা হলো সেখানে। নিজের সব চেষ্টা পানিতে পড়ে গেল আমার। অদম্য মনোবল নিয়ে কাঁপা কাঁপা হাতে সাইন করে দিতে হলো সেখানে। ব্যাস, বিবাহিত নামক ট্যাগ লেগে গেল আমার সঙ্গে। তবে শর্ত একটাই, ধর্মীয়ভাবে কোনো অনুমতি পাইনি আমরা। পেলেও বা কি, শেষমেশ আয়েশকেই জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে হবে আমায়। এখনো মন একটা ভাবনাতেই পড়ে রয়েছে, যাকে আয়াস দয়া করে তাকে বিয়ে করার জন্য এত বড় স্টেপ কেন নেবেন? এই তবে ছিল আমার নিয়তি। দুপুর হয়ে এসেছে, আমি মায়ের কোলে শুয়ে আছি। চুলগুলো আমার ভিজে, আমার ভিজে চুল নেড়ে দিচ্ছে মা। মনটা আমার বিষণ্ণ। সেই বিষণ্ণ মনটাকে আঘাত হেনে মা বলে বসলো, এটা তুই কেমন সিদ্ধান্ত নিলি বলতো? তোকে এখানে কিভাবে রেখে যাব? তোর এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? আয়াসের প্রতি কি তুই দুর্বল? ঠোঁটে ঠোঁট চেপে মায়ের প্রশ্নের উত্তর খুঁজতে লাগলাম। আসলে মায়ের প্রশ্নের উত্তর আমার নিজেরই জানা নেই। মাকে উত্তর দেওয়ার মতো কিছু পাচ্ছিও না। মা আমার হাত ধরে নাড়া দিতে খেয়াল হলো আমার। মা আজ আয়েশ বড়সড় দুর্ঘটনা ঘটাতে যাচ্ছিলেন। বাধ্য হয়েছে আমি এক প্রকার, এর চেয়ে বেশি কিছুই নয়। এটা আমার প্রশ্নের উত্তর নয়। তুই কি আয়াসের প্রতি দুর্বল? এসব কেমন প্রশ্ন? আমার ভালো লাগছে না কথা বলতে। এখন ওনার প্রতি আমার কোনো অনুভূতি না থাকলেও ভবিষ্যতে ওনার সঙ্গেই আমার সংসার করতে হবে। অনুভূতি তৈরি হলে খারাপ কি? খারাপ নয়, তাহলে নীলাদ্রের কি হবে? মায়ের থমথমে গলা শুনে উঠে বসলাম আমি। হঠাৎ করে তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, ওর কথা বলছো যে? যখন ওকে চেয়েছিলাম তখন তো সাই দাওনি। যাকে আজ তুমি পাগল বলে সম্বোধন করছো তার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য তোমরা উঠে পড়ে লেগেছিলে। ওর কথা বলেও কি আর কোনো লাভ আছে? মা তাৎক্ষণিক ডুকরে কেঁদে উঠলেন। চমকে উঠলাম আমি। মা আমাকে জড়িয়ে ধরল। আমিও আগলে নিতেই মা কাঁদতে কাঁদতে বলল, আমায় ক্ষমা করে দে আনিশা, আমাদের দোষেই তোকে আজ ভুগতে হচ্ছে। সকলে বলে মা বাবা ও সন্তানের জন্য ভুল সিদ্ধান্ত নিতে পারে না, কিন্তু আজ বুঝছি মা বাবাও ভুল সিদ্ধান্ত নেয়, যার কারণে সন্তানের জীবন তছনছ হয়ে যেতে পারে। আজ তাই হচ্ছে, আমায় ক্ষমা কর তুই। মা এভাবে বলতে নেই, হয়তো ভুল একটা হয়েছে। ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না? ভুলটাকে শুধরে নেওয়া যায় না? মা সরে বসল, আমার বাহু ধরে আগ্রহ নিয়ে বলল, কিভাবে শুধরবো এই ভুল? বিয়ে হওয়ার ভুল তো শুধরে নেওয়া যাবে না। আয়েশ যদি কখনো শুধরে যান তাহলে কেমন হবে মা? ও শুধরাবে কি করে? মন গড়া কি কথা বলছিস? জানি না, তবে কোথাও একটা কিছু আছে যা আয়েশ কাউকে বলে না, নিজের মাঝে সব সময় গোপন রাখে। এতদিনে আমি এতটুকু বুঝেছি যে ছোটবেলায় উনি নিজের মাকে হারানোর পর যেসব ভুল ধারণা নিজের মনে করেছেন, সেসব ভুল ধারণাই ওনাকে এমন করে রেখেছে। যদি ওসব কোনোভাবে কাটানো যেত তাহলে হয়তোবা ওনার মাঝে পরিবর্তন ঘটত। মা আমার মাথায় হাত বুলিয়ে দিল। জানি না ভাগ্য আবার আমায় কোন দিকে নিয়ে যাচ্ছে। আমার ধারণা সত্যি নাকি মিথ্যে। দুপুরে খেয়ে দিয়ে আমারও বাড়ির দিকে রওনা দিয়েছে মা বাবার তুষার। আমায় ওরা সঙ্গে করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আয়েশের ফের জেদের জন্য সফল হয়নি। উনি হুটহাট করে রেগে যাচ্ছেন। ওনার রাগ সামলাতে আমিও যাওয়ার জন্য জেদ করিনি। পরিস্থিতি যত অনুকূলে থাকবে ততই ভালো। ব্যালকনিতে গ্রিল ধরে দাঁড়িয়ে আছি আমি। পিহুকে এখানে এনে রেখেছি। পিহু বারবার ডেকে চলেছে একাধারে। একটা সময় বললাম, এই পিহু, জানিস আমার বিয়ে হয়েছে? পিহু, পিহু। অন্য কিছু তো বলতে শেখ। সারাদিন নিজের নাম বলতে ক্লান্ত হয়ে যাস না? আচ্ছা শোন, তোর কি মনে হয় আয়াস কেমন? মন থেকে উনি কেমন? পিহুর আর কোনো উত্তর এলো না। তাতে মুখ ফুলিয়ে ভেঙচি কাটলাম আমি। তৎক্ষণাৎ কোমরে পেলাম কারো ঠান্ডা স্পর্শ, কাঁধে পড়লো কারো গরম নিঃশ্বাস। শরীর যেন অবশ হয়ে এলো আমার। সামনে ফিরতে চেয়েও পারলাম না সেই কোমরে থাকা ঠান্ডা স্পর্শের কারণে। আস্তে আস্তে তীক্ষ্ণ হয়ে চলেছে সেই স্পর্শ, জোরে চেপে ধরছে আবার কোমর। কিছুক্ষণ নীরব থেকে সহ্য করার মতো যখন আর পারা গেল না, আমি মৃদু সুরে বলে উঠলাম, আমার লাগছে, ছাড়ুন।
ওহ রিয়েলি? লাগছে তোমার? এসব পুলিশ ডাকার সময় মনে ছিল না? নিজের স্বামীকে অপমান করার সময় মনে ছিল না? ক্রোধ নিয়ে কথাটা বললেন আয়াস। সঙ্গে সঙ্গে অন্য হাত দিয়ে আমার চুলের ভেতর হাত ঢুকিয়ে টেনে ধরেন। আমি চোখ মুখ খিচে মৃদু চিৎকার দিতেই এক ছটকায় আমার নিচের দিকে ঘুরিয়ে নিলেন উনি। আমাকে নিচের সঙ্গে চেপে ধরলেন। আমার কানের পিঠে চুল সযত্নে গুজে দিয়ে বললেন, ঠকিয়ে কি শান্তি পাও তোমরা মেয়েরা বলো তো? আমি আপনাকে ঠকাইনি, বরং আপনি আমায় ঠকিয়ে জোর করে বিয়ে করেছেন। কণ্ঠে ঝাঁঝ মিশিয়ে বললাম আমি। আয়েশ আমার হাত শক্ত করে ধরে বললেন, যদি তাই হয় বেশ করেছি, দরকার পড়লে 1000 বার তোমায় জোর করেই বিয়ে করব। অবশ্য তার আর কোনো দরকার হবে না, কারণ তুমি 2 বছর পর স্বেচ্ছায় বিয়ে করবে। আমি তো আজকেও স্বেচ্ছায় বিয়ে করিনি। তাহলে কি করে আশা করলেন 2 বছর পর আপনাকে স্বেচ্ছায় বিয়ে করব? যদিও সময়টা 2 বছর নয়, 1 বছরই ধরা যায়, কারণ সামনে আমার 17 বছর পূর্ণ হবে।